আসসালামু আলাইকুম। আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ বনাম ভারত সিরিজ নিয়ে। আর এই সিরিজে বাংলাদেশের পক্ষে কারা কারা এক্স ফ্যাক্টর হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আগামী 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাটিতে। যে ম্যাচটির জন্য আসলে দুটো দলই তাদের টিম অ্যানাউন্স করে ফেলেছে ইতিমধ্যে। তো আমরা এটি জানি যে বাংলাদেশ দলে কারা কারা খেলছেন এবং ভারত দলেও কারা কারা খেলবেন। দেখুন, বাংলাদেশ লাস্ট যে সিরিজটি খেলেছে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে তাদেরকে 2-0-তে হোয়াইট ওয়াশ করেছে। এটি আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় সাফল্য। তো এর পরবর্তীতেই বাংলাদেশ ভারতে যাচ্ছে খেলার জন্য। নিশ্চয়ই বাংলাদেশের অনেক বেশি অ্যাডভান্টেজ থাকবে তাদের এক্সপেরিয়েন্স এবং তাদের আত্মবিশ্বাসের দিক থেকে। নিশ্চয়ই বাংলাদেশের এই ম্যাচটিতে নামার আগে, অন্তত মাঠে নামার আগ পর্যন্ত বাংলাদেশ অনেক কনফিডেন্স থাকবে, কারণ তারা পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এসেছে। আর কনসিস্টেন্টলি বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচে পারফর্ম করেছে, সেদিক দিয়ে চিন্তা করতে গেলে আমরা অবশ্যই আশাবাদী হতেই পারি। তো আমি আজকে মূলত 2-3 জনের কথা বলবো যারা বাংলাদেশ যখন ভারতে গিয়ে তাদের বিরুদ্ধে মাঠে লড়বে তখন এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। নাম্বার 1, মুশফিকুর রহিম। দেখুন, মুশফিকুর রহিম আসলে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান, এটিতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ভালো সময় খারাপ সময় যাবে, বাট মুশফিকুর রহিমের ক্ষেত্রে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে মুশফিকুর রহিম কিন্তু কনসিস্টেন্টলি সবসময় পারফর্ম করে এসেছেন, অন্তত টেস্ট ম্যাচ ক্রিকেটে। মুশফিকুর রহিমকে বলা হয় বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। এই নামগুলো তো আর এমনিতে আসেনি, মুশফিকের পারফরমেন্সের কারণেই আসলে তাকে এই নামকরণটি করা হয়েছে। সো অন্যান্য যে কোনো প্রতিপক্ষে খেলার সময় যেরকম মুশফিকুর রহিমের নামটি অনেক আগে চলে আসে, সেহেতু আমি মনে করি ভারতের মাঠে ভারতের বিরুদ্ধে ভালো করতে গেলে অবশ্যই মুশফিককে ভালো খেলতে হবে। আর যেমনটি আমরা দেখেছি লাস্ট সিরিজে পাকিস্তানের সাথে, মুশফিক কিন্তু চমৎকার টাচে রয়েছেন। 191 রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন, যদিও ওয়েল ডিজার্ভিং 200 ছিল এটি। যাই হোক, মিস হয়ে গেছে, কোনো ব্যাপার না। এছাড়াও লাস্ট ইনিংসে সেকেন্ড ব্যাচের লাস্ট ইনিংসে মুশফিক অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। সো সেদিক থেকে আমরা মুশফিকের কাছে আশাবাদী হতেই পারি ভারতের বিপক্ষেও তিনি এই ধরনের পারফরমেন্স শো করবেন। নাম্বার 2, মেহেদী হাসান মিরাজ। দেখুন, মেহেদী হাসান মিরাজ এমন একজন পারফর্মার যিনি সবসময় আন্ডাররেটেড থাকেন। বাইরের দেশের কথা বাদই দিলাম, একজন বাংলাদেশি প্লেয়ার হিসাবে তিনি যে ধরনের পারফরমেন্স করেন সেই হিসেবে তিনি কিন্তু বাংলাদেশেও ততটা আলোচিত আসলে হন না। কেন আসলে আমি সেটি জানি না। দেখুন, একমাত্র সাকিব আল হাসানের পরে যদি কোনো প্রপার অলরাউন্ডার আমরা ধরি 3 ফরম্যাটের ক্ষেত্রে, আপনি কিন্তু সবার প্রথমে যে নামটি আসবে সেটি হচ্ছে আমাদের মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, তিনি হয়তো আন্ডার-19-এর পর থেকে তিনি সেভাবে ব্যাটিংয়ে তিনি তার ক্লাসটা মাঝে মধ্যে দেখিয়েছেন, হয়তোবা বেশিরভাগ সময়ে তিনি সফল হতে পারেননি, বাট বর্তমানে কিন্তু রিসেন্ট পাস্টে তিনি ভালো ভালো কিছু ইনিংস খেলছেন। সেটি আপনি ওয়ানডে থেকে শুরু করতে পারেন অথবা টেস্ট ম্যাচে। দেখুন, লাস্ট 4টি টেস্ট ম্যাচে তার 50 ইনিংস রয়েছে। সো সেদিক থেকে বলতে গেলে তিনি কিন্তু ব্যাটে চমৎকার টাচে রয়েছেন। এছাড়া বোলিং তো তিনি সবসময়ই দুর্দান্ত করে থাকেন, বোলিং নিয়ে আমার কোনো সময় ডাউট ছিল না। তিনি চমৎকার একজন পারফর্মার, আর বিশেষ করে ভারতের মতো উইকেটে যেখানে স্পিনারদের জন্য অনেক অনেক হেল্প থাকে। মানুষ যত কথাই বলুক যে ভারত পিচ কেমন বানাবে, হয়তো বা ফ্ল্যাট উইকেট করবে তারা, বাট আমি মনে করি সবসময় ভারতের পিচের জন্য আমাদের বোলিং অ্যাটাকে স্পিনের উপরই গুরুত্ব দিয়ে টিম তৈরি করা উচিত। সো এক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের একটি বেস্ট অপশন হতে পারে, সেই সঙ্গে তার ব্যাটিং তো রয়েছে। নাম্বার 3, লিটন কুমার দাস। লিটন কুমার দাসকে নিয়ে আসলে অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। মানুষ ভালো করলে তার যেমন সমালোচনা হবে ভালো দিক থেকে চিন্তা করে, এবং খারাপ করলেও তেমন খারাপ সমালোচনা হবে, এটি স্বাভাবিক। কিন্তু আপনি যদি লিটনের লাল বলের পারফরমেন্স দেখেন, তিনি কিন্তু আসলে বেশ লাস্ট 2 বছর থেকে বলবো যে তিনি কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করে আসছেন। আপনি যদি হিসাব করেন 2021 সালের পর থেকে লিটন কিন্তু বাংলাদেশের সর্বাধিক রান স্কোরার, অন্তত টেস্ট ম্যাচ ক্রিকেটে।
সো সেদিক থেকে দেখতে গেলে এবং লাস্ট দুটি ইনিংসে যেটি খেলেছেন সেটি পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট টেস্টে একটি 50+ ইনিংস ছিল এবং সেকেন্ড টেস্টে তার 138 রানের ইনিংসটি ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস টেস্ট ক্রিকেট ইতিহাসেরই আমি মনে করি, আর বাংলাদেশের তো অবশ্যই। সো সেদিক থেকে লিটনও যেরকম ফর্মে রয়েছে, আমি আশা করব যে লিটন তার এই ধারাবাহিকতা ইন্ডিয়ার সাথেও বজায় রাখতে পারবে এবং ইন্ডিয়ার সাথেও একটু চমৎকার পারফরমেন্স উপহার দেবে আমাদেরকে। আর সবশেষে যদি বলি তাহলে ভারতের সাথে জয়টা বাংলাদেশের কখনোই সহজ ছিল না, কখনোই সহজ হবেও না। আমরা পাকিস্তানের সাথে যতই তাদের মাটিতে ম্যাচ জিতে আসি, আমরা কিন্তু আসলে ভারতের মাটিতে গিয়ে ম্যাচ জেতা এটি কিন্তু আসলে অনেক 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 কঠিন একটি ব্যাপার। সো সেদিক থেকে বলতে গেলে বাংলাদেশ ম্যাচ জয়ের আশা করার চেয়ে আমি যেটি মনে করি যে বাংলাদেশের উচিত ভালো ক্রিকেটটি উপহার দেওয়া। আমরা যে পাকিস্তানে গিয়ে ভালো করেছি সেটি যে ফ্লুক ছিল না সেটি প্রমাণ করা। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন, টাটা, গুড বাই।